জয় মা, জয় ঠাকুর, জয় শ্রী বিবেকানন্দ। গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তার সাথে বাড়িতে পড়াশোনাও করছো, তাই তো? আচ্ছা, তোমাদের একটা কথা বলি। আজকে তোমাদের খুব সৌভাগ্যবশত আমি কানেক্ট করতে পেরেছি, মানে তোমাদের সাথে নিজেকে। এর আগের দিন চেষ্টা করেছিলাম, হয়নি কোনো কারণে। আজকে তোমাদের সাথে কানেক্ট করা গেছে। তো তোমাদের একটা কথা বলি, যখন ক্লাসটা চলবে তখন কিন্তু তোমরা নিজেদের ভিডিও সেটাকে কিন্তু মিউট করবে, ভিডিও যেন তোমার ভিডিওটা অন্য কেউ না দেখতে পায়। আর তোমার কিছু বলার থাকলে তবেই তুমি আনমিউট করে বলবে, ঠিক আছে? তবে তুমি আনমিউট করে আমাকে প্রশ্ন করবে। আমার কাছে ব্লুটুথ আছে, আমি শুনতে পাবো। শুনতে পেলে আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। তোমাদের আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তো আর করা সম্ভব নয়, সেগুলি তোমাদের ভিডিও দেখে নিতে হবে। ইউটিউবে দেওয়া আছে, সেই ভিডিওগুলি দেখে নিতে হবে এবং সেইভাবে প্রিপারেশন নিতে হবে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট আমি কিন্তু প্রত্যেক সময় আমি দিয়ে আসছি, বিভিন্ন সময় আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেগুলি তোমাদের গ্রুপে দেওয়া আছে। গ্রুপে তোমাদের যে গ্রুপ আছে আলাদা আলাদা, সেই গ্রুপে ছেলেদের একটা গ্রুপ আছে, মেয়েদের একটা গ্রুপ আছে, সেখানে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট। বিভিন্ন চ্যাপ্টারের হয়তো একটা বা দুটো করে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট, দেখবে সেগুলি কিন্তু বাড়িতে করে নেবে। আবার তোমাদের বলছি, তোমাদের আজকেও একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দেবো, সেটি তোমাদের গ্রুপে পোস্ট করে দেবে জয়দীপ। তো সেইভাবে তোমরা সেটা দেখে নেবে। তোমাদের সদৃশতা চ্যাপ্টারটা হচ্ছিল, প্রথম যেদিন শুরু করেছিলাম সেদিনে আমি অনলাইনে করেছিলাম একটু, সেদিনও খুব বেশি হয়নি। এর আগের দিনে আমার ইচ্ছা ছিল সেদিনও যাতে হয়, কিন্তু সেটা কোনো কারণে করা যায়নি। কিন্তু সেটা রেকর্ডিং করে দিয়ে দেওয়া হয়েছে, রেকর্ডিং করে তোমাদের ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, সেটা দেখে নেবে। আজকে পরবর্তী অংশ আমি করছি, এরপরেও বাকি থাকবে আরও। তো আজকে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, সদৃশতার প্রথম অ্যাসাইনমেন্ট আজকে দেওয়া হবে। এর পরের দিন আমি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দেবো, সেই রকম তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে আজকে শুরু করা যায়। এর আগের দিনে তোমাদের যতটা করানো হয়েছে তারপর থেকে আমি করছি, কতগুলো প্রবলেম আমি করছিলাম। আজকে নেক্সট প্রবলেম আমি করব। দেখো, একটা ছবি আমি এঁকেছি, একটা ছবি এখানে আঁকা আছে, যেটি দেখো এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ হচ্ছে এবিসি, এবিসি ত্রিভুজ। এই পিকিউ, এটি হচ্ছে এবিসি বাহুর সঙ্গে সমান্তরাল। এখানে এটি বলা আছে যে এবি, টোটাল এবির দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, এবির দৈর্ঘ্য 12 সেমি দেওয়া আছে। একিউ দেওয়া আছে 2 সেমি, একিউ এটি দেওয়া আছে 2 সেমি, এবং পিকিউ তো অবশ্যই বিসির সঙ্গে সমান্তরাল এটি বলা আছে। তাহলে এখানে বের করতে বলেছে, এবং আরেকটা তথ্য দেওয়া আছে এখানে যে এপি সমান কিউসি। দেখো সেরকম চিহ্ন দেওয়া আছে, এপি সমান কিউসি। তাহলে বের করতে বলেছে যে কিউসির দৈর্ঘ্য কত। তাহলে কিউসি সমান কত, কিউসি সমান কত, এইটি বের করতে হবে, ঠিক আছে? দেখো খুব ইজিলি আমরা কিন্তু এটা করতে পারি। থেলসের উপপাদ্য কি বলে? থেলসের উপপাদ্য বলে যে একটা ত্রিভুজে কোনো একটা বাহুর যদি আমরা সমান্তরাল টানি, সেটা কি করবে? ত্রিভুজটার বাহু, অন্য দুটো বাহুকে, অর্থাৎ দেখো আমি বিসি বাহু সমান্তরাল টেনেছি, তাহলে এখানে অন্য দুটো বাহু হচ্ছে এবি আর এসি, তাদেরকে সমানুপাতে বিভক্ত করবে। অর্থাৎ যে দুটো অংশ হবে, এর যে দুটো অংশ এবং এর যে দুটো অংশ, তারা কিন্তু সমানুপাতে থাকবে, এরা কিন্তু সমানুপাতি হবে। অর্থাৎ এপি ইজ টু পিবি সমান এপি ইজ টু কিউসি হবে। এখানে আমরা প্রথমে লিখে দিতে পারি যে থেলসের উপপাদ্য অনুযায়ী, এটা তোমাদের আমি বলে দিচ্ছি। এর আগের দিনে 7টা আমি প্রবলেম করিয়েছিলাম, এটি 8 নম্বর প্রবলেম, এটি কিন্তু 8 নম্বর প্রবলেম। মানে এর আগের ভিডিও পর্যন্ত 7টা প্রবলেম আছে সদৃশতা চ্যাপ্টারের, এটি 8 নম্বর প্রবলেম। দেখো এটিও তোমাদের বইতে মনে হয় আছে সম্ভবত। তো এখানে
আমি থেলসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারবো, থেলস এর উপপাদ্য অনুযায়ী লেখা যাবে, কি লেখা যাবে না এপি বাই পিবি সমান একিউ বাই কিউসি, এটা কিন্তু লেখা যাবে। এপি বাই পিবি সমান একিউ বাই কিউসি, এটা আমি লিখতে পারি, ঠিক আছে। যেহেতু এখানে পিকিউ সমান্তরাল বিসি বলা আছে, হ্যাঁ, যেহেতু এখানে লিখে দিতে পারবো যে যেহেতু পিকিউ সমান্তরাল বিসি, তাই আমি এটা লিখতে পারি, তাই আমরা এটা পাবো, ঠিক আছে। এখন দেখো এটা সরাসরি এইভাবে রাখলে কিন্তু হবে না, তোমরা ব্যস্ত প্রক্রিয়া জানো, আমরা এদিকের অনুপাত আর এদিকের অনুপাতের ব্যস্ত অনুপাত দিতে পারি, সে তারাও সমান হবে। অর্থাৎ যদি আমি পিবি বাই এপি করি তাহলে এর পাশে হবে কিউসি বাই এপি, ওকে। এবার দেখো, এবারে আমরা দুপক্ষে এক যোগ করব, অর্থাৎ যদি যোগ প্রক্রিয়া বলে তোমরা জানো, সেই যোগ প্রক্রিয়া এখানে এক যোগ করবো, এই পাশেও এক যোগ করবো, তাহলে কি হবে না সেই যোগটা আমি একবারে করে দিচ্ছি, পিবি প্লাস এপি বাই এপি সমান কিউসি প্লাস একিউ বাই একিউ। এবার দেখো পিবি প্লাস এপি, পিবি প্লাস এপি এটা আমি যোগ করে লিখব, মানে পিবি আর এপি যোগ করে হয় এবি। এবির মান কিন্তু আমরা জানি, এবির মান জানি, এখানে তুমি লিখতে পারো যোগ প্রক্রিয়া বলে, যোগ প্রক্রিয়া, এটি ব্যস্ত প্রক্রিয়া লিখতে পারো, ব্যস্ত প্রক্রিয়া, এগুলো লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এবি বাই এপি, এপি দেখো এপির জায়গায় আমি কিউসি বসাতে পারি, কারণ আলটিমেটলি আমাদের কিউসি মান বের করতে হবে। এখানে দেখো কিউসি আমি জানি না, কিউসি যদি লিখবো, আর একিউ এর মান কিন্তু দেওয়া আছে 2 ডিভাইডেড বাই একিউ হচ্ছে 2, এই হচ্ছে ব্যাপার। আমরা শুধু মান বসিয়েছি, যদিও এবির মান এখন আমি বসাই, এবির মানটা এরপরে বসাবো, ঠিক আছে, দেখা গেছে। তাহলে দেখো এরপরে আমি এই দিকটাতে করছি, এবারে দেখো না এইটা ফিল করছি, না তোমাদের দেখতে অসুবিধা হবে। এবির জায়গায় আমরা 12 বসাবো, 12 বাই কিউসি সমান কিউসি প্লাস 2 বাই 2, আর কোনো ব্যাপার নেই। এবারে কোণাগুলো গুণ করে দেবো, দেখবে একটা বোর্ডটা ঠিকঠাক দেখা যায়নি, বোর্ডটা দেখা যাচ্ছে না, বোর্ডটা দেখা যায়নি মানে লেখাগুলো বোঝা যাচ্ছে না, লেখাগুলো আরো বড় লিখতে হবে, আরো বড় লিখতে হবে। আচ্ছা আচ্ছা, দেখছি তাহলে একটু বড় লিখি। তুমি এই পর্যন্ত বুঝেছো, এই পর্যন্ত বোঝা গেছে, এই দিকটা যতটা লিখেছি এটা বোঝা গেছে, হ্যাঁ। দেখো আমি লিখেছি এপি বাই পিবি সমান একিউ বাই কিউসি, তারপরে এখানে আমি উল্টে দিয়েছি পিবি বাই এপি সমান কিউসি বাই একিউ, ব্যস্ত প্রক্রিয়া বলে লিখেছি, ওকে। তারপরে এখানে এক যোগ করেছি, এখানে দিকে যোগ প্রক্রিয়াটা আমি এক যোগ করে দেখাইনি, কিন্তু যোগটা একবারে করে দিয়েছি, হ্যাঁ। পিবি প্লাস এপি বাই এপি সমান কিউসি প্লাস একিউ বাই একিউ, ওকে। তারপরে দেখো এই পিবি আর এপির যোগফল হচ্ছে এবি লিখেছি, তারপরে আমি এপির জায়গায় কিউসি লিখে দিয়েছি, এপি সমান কিউসি আছে, এখানে দেখো কিউসি যেমন আছে আর একিউ এর মানটা দেওয়া আছে 2 সেমি, তাই জন্য আমরা 2 লিখেছি, বাই একিউটা 2, হ্যাঁ। এই পর্যন্ত বোঝা গেছে, তাই তো। এরপর একটা আমি দেখো এই দিকটাতে লিখছি, তাহলে আমি পাবো দেখো এবি হচ্ছে 12, এবার বোঝা যাচ্ছে 12, বোঝা যাচ্ছে 12 বাই কিউসি সমান কিউসি প্লাস 2 বাই 2, বোঝা গেছে। এবারে কোণাগুলি গুণ করি, এদিকটা গুণ করি আগে, তাহলে কিউসি স্কোয়ার প্লাস 2 কিউসি সমান দেখো 24 হবে তো, তাই না। তাহলে কিউসি, হ্যাঁ কিউসি স্কোয়ার, এবারে তুমি মিউট করে দাও, দিয়ে এবার সমান, হ্যাঁ। এবার দেখো দুপক্ষে আমি এক যোগ করছি, ঠিক আছে। তাহলে কিউসি স্কোয়ার প্লাস 2 কিউসি প্লাস 1 সমান দেখো 25 হবে, হচ্ছে। তাহলে কিউসি প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 25। এবার দেখো কিউসি প্লাস 1 অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 5 হয়, কিন্তু আমি লিখলাম 5, কেন লিখলাম, কেন যদি আমি এখানে -5 ধরি সেক্ষেত্রে কিউসি মান -6 হয়ে যাবে, সেটা কিন্তু হবে না, কারণ কিউসি একটা সরলরেখাংশের দৈর্ঘ্য, এটা নেগেটিভ আমরা ধরবো না, তার জন্য এখানে প্লাসটা লিখেছি। এখানে লিখে দিতে পারো যেহেতু কিউসি ইজ নট লেস দ্যান 0, যেহেতু কিউসি ইজ নট লেস দ্যান 0, তাহলে আমি কিউসি মান পেয়ে যাবো দেখো 4, অর্থাৎ যেটা আমার বের করতে বলেছে কিউসি কত
সেই উত্তরটা আমি পেয়ে গেলাম। এই উত্তরটা হয়ে গেল। অতএব দেখো, অতএব আমরা পেয়ে গেলাম কিউসি সমান 4 সেমি। এই সেমিটা লিখতে হবে, কেননা এককটা দিতে হবে, সেই জন্য কিউসির মানটাকে বের করে নিয়ে আমরা একক দিয়ে লিখে দিই। ওকে, কিউসি সমান 4 সেমি। এরপরে আমরা নেক্সট অঙ্কতে যাব। ঠিক আছে, নেক্সট অঙ্কতে যাব। দেখো আস্তে আস্তে করছি, আমি খুব বেশি তাড়াহুড়ো করছি না। এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, তোমাদের বইতেই এটি আছে। আগে আমি ছবিটা এঁকে নিই। এটা 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক আমি বলেছি। আচ্ছা, আমি একটু মাঝখান করে করছি। এটা 9 নম্বর অঙ্ক, কারণ এই দিকটাতে একটু জায়গা রাখতে হবে, এই দিকটাতে একটু জায়গা রাখতে হবে, আবার এর পাশেও একটু জায়গা রাখলে ভালো হয়। যাকে দিচ্ছি, দেখো এরকম বলা আছে যে এর একটা ত্রিভুজ আছে। হ্যাঁ, ত্রিভুজ আছে, ত্রিভুজ আছে। এই ত্রিভুজে কোনো একটা বাহুর সমান্তরাল টানা আছে। এখানে অবশ্য বলা আছে, না সরি, মধ্যবিন্দুই বলা আছে। এখানে বলেছে যে এবিসি এ বিইসি এর মধ্যমা আছে। বিইসি এর মধ্যমা বলে ছেদবিন্দু, না সরি, এবিসি এর এডি মধ্যমার উপর পি একটা বিন্দু আছে। এরকম বলা আছে, এডি মধ্যমার উপর পি একটা বিন্দু, এডি মধ্যমার উপরে পি যে কোনো বিন্দু, কিন্তু এইটা কিন্তু যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু। তারপরে আমরা বিপি আর সিপি যোগ করে বাড়িয়ে দেব। বিপি কে আর সিপি কে যোগ করে বাড়িয়ে দিয়েছি। দেখো বিপি যোগ করে বাড়িয়ে দিয়েছি, যেটি এখানে কিউ বিন্দুতে ছেদ করেছে এসি বাহুকে, আর সিপি যোগ করে বাড়িয়ে দিয়েছি, যেটি এবি বাহুকে আর বিন্দুতে ছেদ করেছে। এইটা কিন্তু পি বিন্দু, এটা পি বিন্দু। ওকে, পি বিন্দু। এবার বলছে যে যদি আমি, আচ্ছা এইটা কিন্তু মধ্যমা বলে দেওয়া আছে, বিডি সমান ডিসি, এটা কিন্তু মধ্যমা বলে দেওয়া আছে এডিটা। তাহলে আমাদের দেখাতে হবে আর কিউ বিসির সঙ্গে সমান্তর, আর কিউ দেখাতে হবে বিসির সঙ্গে সমান্তর। ওকে, এটা এরকম বলা আছে। তাহলে আমরা এখানে অঙ্কনটা কি করব? তোমরা দেখো ক্লাস 9-এ এই ধরনের একটা ছবি পেয়েছি, সেরকম ধরনের এরকম ধরনের প্রায় এরকম ধরনের একটা ছবি পেয়েছিলে যখন তোমরা প্রমাণ করেছিলে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। ঠিক আছে, তো এটা এখানে মধ্যমা তিনটি সমবিন্দু আমরা প্রমাণ করবো না, আমরা এখানে একটু অন্যরকম প্রমাণ করবো, কিন্তু অঙ্কনটা প্রায় এক। আমরা এখানে এই এডিকে বাড়িয়ে দেব, এডিকে বাড়িয়ে দেবো এমনভাবে যাতে এই পিডি সমান, মনে করো যাও একটা ডিএস হয়। এবারে এইটাও যোগ করবো আর এটাও যোগ করবো, দুটো যোগ করবো। পিডি সমান ডিএস হয়, সেইভাবে আমরা বাড়িয়ে দিলাম। পিডি সমান ডিএস সেভাবে বাড়লাম, আর ডিএস এবং সিএস যোগ করে দিলাম। এরপর আমরা কিন্তু প্রমাণটা করতে পারবো খুব সহজে। দেখো কিভাবে করবো। তাহলে তোমাদের কি বলা আছে? বলা আছে যে এডি একটা মধ্যমা, তার উপরে কিন্তু যে কোনো বিন্দু পি, যে কোনো বিন্দু পি আমরা বিপি কে যোগ করে বাড়িয়েছি, সিপি কে যোগ করে বাড়িয়েছি। এখানে কিউ বিন্দু ছেদ করেছে না আর বিন্দু ছেদ করেছে, আর কিউ যোগ করে দেওয়া হয়েছে। সেই আর কিউ বিসির সঙ্গে সমান্তরাল দেখাতে হবে। তার জন্য আমরা এডিকে এস পর্যন্ত বাড়িয়ে দিয়েছি এমনভাবে যাতে পিডি সমান ডিএস হয়, আর ডিএস এবং সিএস যোগ করে দিয়েছি। ওকে, এবার দেখো মজাটা দেখো কিরকম। আচ্ছা, বিডি সমান তো ডিসি ছিল, তাই না? বিডি সমান তো ডিসি বলাই ছিল, কেননা এডি মধ্যমা বলা আছে। এবারে আমরা পিডি সমান ডিএস বাড়িয়ে দিচ্ছি। আমি শুধু অঙ্কনটা লিখে দিচ্ছি, অঙ্কনটা শুধু লিখে দিচ্ছি, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কনটা হচ্ছে যে এডিকে এস বিন্দু পর্যন্ত বাড়ানো হলো, এস বিন্দু পর্যন্ত বাড়ানো হলো যেন যেন পিডি সমান ডিএস হয়, পিডি সমান ডিএস হয়। আর কি করেছি না, বিএস এবং সিএস যোগ করেছি, বিএস ও সিএস যোগ করা হবে, এটা করা হয়েছে। এরপরে দেখো, এরপরে তোমরা সহজেই কিন্তু প্রমাণ আমি পুরোটা লিখবো না, এমনি তোমরা বুঝতে পারবে। দেখো এই যে চতুর্ভুজটা বিপিসিএস, এই চতুর্ভুজটা কি হবে? বিপিসিএস দেখো সমান্তরিক হয়ে যাবে, তাই না? কেননা এই চতুর্ভুজের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। কারণ এমনিতে বিডি সমান ডিসি আর পিডি সমান ডিএস অঙ্কন অনুসারে, অতএব চতুর্ভুজটার কর্ণ দুটো যেহেতু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তার জন্য কি হবে না, এটা একটা সামান্তরিক হবে। তোমরা জানো সামান্তরিক মানে তার বিপরীত বাহুগুলো এবার সমান্তরাল হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি পাবো বলো তো? অতএব দেখো আমরা পেয়ে যাচ্ছি এই পিসির সঙ্গে বিএস সমান্তরাল, বিএস সমান্তরাল, এবং বিপির সঙ্গে
এসসি সমান্তরাল, তাই তো? এই পিসি এবং বিএস সমান্তরাল হবে, আর বিপির সঙ্গে এসসি সমান্তরাল হবে। অর্থাৎ দেখো পিএস বিএস সমান্তরাল মানে সরি পিএস নয়, পিসির সঙ্গে বিএস সমান্তরাল, পিসির সঙ্গে বিএস সমান্তরাল, পিসির সঙ্গে বিএস সমান্তরাল হওয়া মানেই দেখো আরপির সঙ্গে বিএস সমান্তরাল হবে, এবং এখানে দেখো বিপির সঙ্গে এসসি সমান্তরাল মানে পিকিউ এর সঙ্গে এসসি সমান্তরাল হবে। কেন না পিসি এবং আরপি এর হচ্ছে একই সরলরেখার অংশ, তেমনি বিপি এবং পিকিউ একই সরলরেখার অংশ, তার জন্য এটা হবে। ওকে, এটা আমি মানে ডিটেলসে লিখছি না, শুধু জাস্ট বলে দেওয়া হচ্ছে। ওকে, তো তাহলে এবার তোমরা ডিটেলসে লিখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এরপরে এখানে একটা এরকম ত্রিভুজ পেয়ে গেল, ওই ত্রিভুজটা আমি আলাদা করে আনছি। দেখো এরকম একটা ত্রিভুজ পেয়েছি, এইখানে এরকম একটা সরলরেখা আছে, যেটি দেখো আরপি এরকম আছে, এইটি হচ্ছে বিএস, এটাই এরকম একটা, যদি এই অংশটাকে তুমি যদি আলাদা করে আঁকো তাহলে দেখো এরকম একটা ছবি পাবে। তো তাহলে এখানে তুমি আমি অলরেডি মানে এমন ভাবে আছে ছবিটা, তাতে কিন্তু আমরা থেলসের উপপাদ্য কাজে লাগাতে পারি। দেখতে পাচ্ছ যে বিএস বাহুর সমান্তরাল সরলরেখা আরপি, সেটা এবি আর এএস কে আর এবং পি নিয়ে ছেদ করেছে। আমরা জানি কোনো ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা কি করে না অন্য দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ এ আর ইস টু আর বি। তার মানে দেখো আমরা এইখান থেকে লিখতে পারবো এ আর ইস টু আর বি সমান এপি ইস টু পিএস, এটা লিখতে পারবো, এইটা থেকে লিখতে পারবো থেলসের উপপাদ্য অনুসারে। অবশ্যই থেলসের উপপাদ্য অনুসারে তোমাকে কি বলতে হবে, এখানে তোমাকে লিখতে হবে যে এবিএস ত্রিভুজে বিএস বাহুর সমান্তরাল সরলরেখা আরপি এবি এবং এস কে যথাক্রমে আর এবং পি নিয়ে ছেদ করেছে, অতএব থেলসের উপপাদ্য অনুযায়ী এটা। আমি সেটা অতটা না লিখে একটুখানি জাস্ট যেটি লিখতে হবে সেটি লিখে দিয়েছি। এবারে বাকি যে ডিটেলসের যে ভাষা দিয়ে লেখাটা সেটা তোমরা লিখবে। এবারে ঠিক একইভাবে দেখো এইখানে আরো একটা ওইরকম ধরনেরই আরেকটা এখানে ছবি পাচ্ছ। দেখো এই যদি আমি এএসসি ত্রিভুজটা আঁকি তাহলে দেখো এরকম ছবিটা আছে, এএসসি ত্রিভুজটা আনলে দেখো এরকম ছবিটা, হ্যাঁ এইখানে দেখো এরকম ছবিটা আছে। পিকিউ এটা কিন্তু এসসির সঙ্গে সমান্তরাল, পিকিউ কিন্তু এসসির সঙ্গে সমান্তরাল আমি লিখেছি। তাহলে এখানে এএসসি ত্রিভুজের এসসি বাহু সমান্তরাল সরলরেখা পিকিউ, সেটা আবার এএস এবং এসি বাহুকে যথাক্রমে পি আর কিউ মধ্যে ছেদ করেছে। তাহলে আমরা থেলসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি দেখো আমরা এপি বাই পিএস সমান একিউ বাই কিউসি, এটা লিখতে পারি। এবারে দেখো এইটাকে যদি আমি 1 নাম্বার বলি আর এইটাকে যদি 2 নাম্বার বলি, তাহলে 1 আর 2 এ দেখো বাম দিকগুলো বাম পক্ষগুলো সমান আছে, সরি একটা বাম পক্ষ একটা ডান পক্ষ সমান আছে। যাই হোক এর ডান পক্ষটা এর বাম পক্ষটা সমান আছে, তাহলে কি হবে না এর বাম পক্ষটা এর ডান পক্ষটা সমান হয়ে যাবে। ওকে, সেটা হবে। এবারে দেখো কি হচ্ছে ব্যাপারটা, তাহলে আমরা 1 আর 2 থেকে কি লিখতে পারবো, 1 আর 2 থেকে কি লিখতে পারবো বলো। অতএব আমরা লিখতে পাচ্ছি এ আর বাই আর বি সমান দেখো এ কিউ বাই কিউ সি। ওকে, এটা লিখতে পাচ্ছি 1 আর 2 থেকে আমরা এটা লিখতে পাচ্ছি। তাহলে বাকি এবারে একটু ভাবো, এতক্ষণ আমরা থেলসের উপপাদ্য দুটো ত্রিভুজে কাজে লাগিয়েছি, একটা এবিএস ত্রিভুজ আর একটা এএসসি ত্রিভুজে কাজে লাগিয়েছি। এরপর আমরা থেলসের বিপরীত উপপাদ্য কাজে লাগাবো। থেলসের বিপরীত উপপাদ্য কি বলে না, যদি কোনো সরলরেখা একটা ত্রিভুজের দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে তাহলে সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল, তাহলে সেটা তৃতীয় বাহু। এখানে তুমি ছবিটা কিরকম পাচ্ছ দেখো, এখানে এরকম এবিসি একটা ত্রিভুজ পাচ্ছ, এইখানে তুমি এরকম একটা সরলরেখা পেয়েছো পিকিউ, হ্যাঁ এ বি সি আর কিউ, হ্যাঁ আর কিউ একটা সরলরেখা পেয়েছো এমন ভাবে যাতে এ আর ইস টু আর বি, এই যে এ আর ইস টু আর বি সমান এ কিউ ইস টু কিউ সি হয়। তাহলে এবিসি ত্রিভুজের দুটো বাহুকে এবি আর এসি বাহুকে আর কিউ সরলরেখা কি করেছে সমানুপাতে বিভক্ত করেছে। দেখো এ আর বাই আর বি সমান এ কিউ বাই কিউ সি। তাহলে আমরা থেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী কি বলতে পারি, অতএব দেখো এখানে লিখতে হবে থেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী, কি লিখতে হবে থেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী, কি লিখতে হবে উপপাদ্য অনুযায়ী আমরা কি পাবো না ওই যে সরলরেখাটা দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করেছে
যে সরলরেখাটা দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করেছে সেই সরলরেখাটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে। অতএব দেখো আর কিউ সমান্তরাল বিসি হবে। উপাত্ত অনুযায়ী আমরা এটা লিখতে পারবো আর কিউ সমান্তরাল বিসি, এবং ওইটাই আমাদের কাজ ছিল, আর কিউ সমান্তরাল বিসি প্রমাণ করে দেওয়া। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো তো? সবাই বুঝতে পারছো? আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কতজন আছো বা কারা আছো সেটা আমি দেখতে পাচ্ছি না। যদি মনে হয় একটুখানি আনমিউট করে তোমরা হ্যাঁ বলে দিতে পারো, হ্যাঁ, যে বুঝতে পারছো কিনা সেটা উত্তরটা হ্যাঁ বলে দিতে পারো, বা যদি বুঝতে না পারো তুমি বলবে যে ওইখানটা বুঝতে পারি। ওকে, এবার তাহলে সবাই দেখছো তো? বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলে দিলেই হবে, ব্যাস। আচ্ছা, ওকে, এবারে দেখো, এবারে আমরা নেক্সট প্রবলেমে যাবো। এই প্রবলেমটাও কিন্তু খুব ভালো, এইটাও ভালো ছিল, 9টাও খুব ভালো ছিল, এটিও তোমাদের পরীক্ষায় আসতে পারে। আবার এর পরেরটাও কিন্তু ভালো, সেটিও তোমাদের বইতেই আছে। এটা দেখো, এটা 10 নম্বর প্রবলেম। ঠিক আছে, 10 নম্বরটা দেখো। 10 নম্বরটাতে বলছে ছবিটা প্রায় একই রকম এইরকম আছে যে এবিসি ত্রিভুজের বিসি এর মধ্যমার ছেদবিন্দু জি। এবিসি একটা ত্রিভুজ, তার বি এবং সি এর দুটো মধ্যমা, তাদের ছেদবিন্দু জি। আর এটাকে যোগ করে দেওয়া আছে এবং এটিও যোগ করা আছে। আগে ছবিটা এঁকে নিই, তারপর তোমাদের বলছি। এবিসি ত্রিভুজে দেখো বি একটা মধ্যমা, সি এর একটা মধ্যমা, তার মানে এখানে তোমাদের কি দেওয়া আছে? বি ও সি এর কিন্তু মধ্যমা, দুটি মধ্যমা। আর কি ছেদবিন্দুটা তো দেখতেই পাচ্ছ জি, আমি আর লিখলাম না যে ছেদবিন্দু জি। এবারে অ্যাকচুয়ালি এজি আর এফি তাদের ছেদবিন্দু হচ্ছে আবার ই ও, মানে এজি যোগ করে দেওয়া হয়েছে আর এফি যোগ করে দেওয়া তাদের ছেদবিন্দু হচ্ছে ও। তোমাদের দেখাতে হবে, এটি দেখাতে হবে, প্রমাণ করতে হবে। যদি প্রমাণ সেটি কি না, এও সমান 3OG, মানে এও হচ্ছে ওজির 3 গুণ, এটি দেখাতে হবে। এও এই পোর্শনটা এই ওজি পোর্শনের 3 গুণ, এই পোর্শনটা এই পোর্শনের 3 গুণ দেখাতে হবে। ওকে, এইটি তোমাদের কাজ, খুব ইজি। তোমরা এইটা তোমার অনেকটা ওই যে মধ্যমাত্রায় সমবিন্দু যে করেছো সেইটা কাজে লাগে। ওকে, সেইটা তোমরা জানো যে মধ্যমাগুলোর ছেদবিন্দুকে কি বলে, তোমরা জানো কি বলে? বলো তো, বলো কি বলে? ওটাকে বলে ভরকেন্দ্র, তাই না? ওটাকে বলে ভরকেন্দ্র। তাহলে জি হচ্ছে এখানে ভরকেন্দ্র। তাই এবারে আমরা যদি এই জি কে বাড়িয়ে দিই এবং সেটা যদি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে ডিটা কি হবে বলো তো? ডিটা হবে তৃতীয় মধ্যমা, কারণ এখানে দুটো মধ্যমা ছিল বি আর সি এর, আমরা তাদের ছেদবিন্দু ছিল জি। অতএব জি হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। মানে ত্রিভুজের কোনো কৌণিক বিন্দুগামী সরলরেখা যদি ভরকেন্দ্র দিয়ে যায়, তারপরে সেটা কি হবে না, তৃতীয় যে তার যে বিপরীত বাহু, সেই বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে সেটা একটা মধ্যমা। ওকে, তার মানে এখানে অঙ্কনটা হচ্ছে এজি কে বর্ধিত করা হলো, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এটি অঙ্কনটা আমি বলে দিলাম, তোমরা লিখে নেবে। আমি আর লিখে সময় নষ্ট করছি না। তাহলে অ্যাকচুয়ালি আমি কি করেছি, এজি কে বাড়িয়ে দিয়েছি, যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে এডি হবে তৃতীয় মধ্যমা, কেননা দুটো মধ্যমা দেওয়া ছিল বি আর সি এর, এডিটা হবে থার্ড মিডিয়ান, তৃতীয় মধ্যমা। ওকে, তাহলে এডি যদি তৃতীয় মধ্যমা হয়ে যায়, তোমরা নিশ্চয়ই জানো ভরকেন্দ্রটা মধ্যমাগুলোকে কি করে? মধ্যমাগুলোকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এটা তোমরা ক্লাস 9-এ করেছো, কোনো অসুবিধা নেই। মনে পড়ছে তো? নিশ্চয়ই মনে পড়ছে, তাই না? তোমরা জানো ভরকেন্দ্র ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাগুলোকে তার শীর্ষের দিক থেকে, মানে ত্রিভুজের শীর্ষগুলোর দিক থেকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ইন্টারনালি বাইসেক্ট করে। ওকে, সেটা তোমরা জানো। তো তাহলে আমরা ইজিলি দেখো এখানে লিখে দিতে পারবো যে এজি সমান অ্যাকচুয়ালি, মানে এজি জিডি সমান 2:1, তার মানে এজি ওই মধ্যমাটার কত অংশ? মধ্যমাটা হবে 2/3 অংশ। ওকে, এজি হবে মধ্যমাটা অর্থাৎ এডির 2/3 অংশ, কেননা এজির আনুপাতিক ভাগ হচ্ছে 2/2 + 1, মানে 2/3, অর্থাৎ 2/3 ইন্টু পুরো মধ্যমাটা। তাহলে এজি হয়ে যাবে 2/3 ইন্টু এডি। ওকে,
এজির মান হবে 2/3 ইন্টু এডি, ইজি কিন্তু, হ্যাঁ খুব সহজ। এবারে এই এজি মানে আমরা লিখবো কি না এও প্লাস ওজি সমান দেখো 2/3 এডি। এটি হলে কিন্তু আমাদের কাজ মিলবে না, এটি 1 নম্বর সমীকরণ হলো বলতে পারি, এটি একটি সমীকরণ হলো। এখন কিন্তু আমরা এও সমান 3OG প্রমাণ করতে পারবো না। আরেকটা তোমাদের লাগবে কাজে, কি সেটা তোমরা জানো নিশ্চয়ই, যে দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা আজকেও আমি করাবো তোমাদের, আর তোমরা এটা 9এও পড়েছো, যে ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা যেমন তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয় এবং তার অর্ধেক হয়। হ্যাঁ বলো বলো, কে বলছো কিছু বলো, কেউ কিছু বলছো বলো। হ্যাঁ আচ্ছা যাই হোক, কিছু বলছে না। হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ শোনা যাচ্ছে না, তাহলে নেটওয়ার্কের প্রবলেম আছে, হ্যাঁ সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা আরেকটু তাহলে আমি বলছি, দেখো হ্যাঁ কিছুই শোনা যাচ্ছে না, হ্যালো, হ্যাঁ তুমি কিছু শুনতে পাচ্ছ না, হ্যালো। আচ্ছা দেখো সম্ভবত কাটা কাটা আসছে, তোমার কথাটাও কিন্তু আমি কাটা কাটাই শুনতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, সেটা তো নেটওয়ার্কের প্রবলেম, ওটাতে আমার কিছু করার নেই। আচ্ছা যেটুকু বুঝতে পারবে না শুধু সেটুকু জিজ্ঞাসা করো, হ্যাঁ তাহলেই হবে। আচ্ছা দেখো আমি এখানে যেটা বলছিলাম যে এজি ইস টু জিডি অবশ্যই 2:1 হবে, জি যেহেতু ভর কেন্দ্র, এটা পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই, তাই তো? এজি ইস টু জিডি তাহলে 2:1 হলো, তার মানে এজির আনুপাতিক ভাগ হচ্ছে 2/3, 2/2 + 1 মানে 2/3, তার মানে এজি সমান হবে 2/3 এডি, ঠিক আছে? এবারে এজি মানে এও প্লাস ওজি, সেটি লিখেছি, এও প্লাস ওজি সমান 2/3 এডি। এরপর যেটা বলছিলাম, তুমি বলছো সেইখানটায় শোনা যাচ্ছিল না ঠিক করে, সেটা দেখো এবারে হয়তো শোনা যাবে। তো আমি যেটা বলছি যে তোমরা ক্লাস 9-এ পড়েছো যে একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়, সেটা তো করেছো, যদিও এখানেও তোমরা প্রমাণ করতে পারবে, ক্লাস 10-এও তোমরা এটার অন্যভাবে প্রমাণ করতে পারবে, আজকে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে কিভাবে প্রমাণ করতে পারবে। তুমি যদি 9-এরটাই কাজে লাগাও তাহলে দেখো এফই অবশ্যই বিসির সঙ্গে সমান্তরাল, কেননা বি আর সি এর, বি এবং সি এর মধ্যমা বলা আছে, তার মানে এফ হচ্ছে এবির মধ্যবিন্দু, ই হচ্ছে এসির মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে এফই হবে কি, এফই হবে বিসির সঙ্গে সমান্তরাল, এফই যদি বিসির সঙ্গে সমান্তরাল হয় এফও হবে বিসির সঙ্গে সমান্তরাল, এফও সেটাও হবে বিসির সঙ্গে সমান্তরাল বা বিডির সমান্তরাল বলতে পারি। কারণ দেখো অ্যাকচুয়ালি আমরা বলতে পারছি এফও সমান্তরাল বিডি, এটা কিন্তু বলতে পারছি। আর এফ হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু। দেখো এইটাও কিন্তু তোমরা ক্লাস 9-এ করেছো, যদিও আবার ক্লাস 10-এ মানে আজকেই তোমাদের আমি আবার নতুন করে বলে দেবো, অন্যভাবে বলে দেবো। দেখো এফও সমান্তরাল বিডি, আর এফটা কোথায় কি আছে না, এফটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। একটা ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি দ্বিতীয় বাহুর আমরা সমান্তরাল টানি, সেটা কি হবে না, সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এটাও তোমরা জানো ক্লাস 9-এ করেছো, ঠিক আছে? যে এফ হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু এবং এফ ও এটা হচ্ছে বিডির সঙ্গে সমান্তরাল, এফ ও হচ্ছে বিডির সঙ্গে সমান্তরাল, তাহলে ও অবশ্যই এডি বাহুর মধ্যবিন্দু হবে, ও অবশ্যই এডি বাহুর মধ্যবিন্দু হবে। তাহলে দেখো আমরা লিখে দিতে পারবো এও সমান ওডি, মানে এও সমান হাফ এডি। দেখো এই দুটোকে আমরা কাজে লাগাবো, এটা 2 নম্বর যদি হয় তাহলে এইটা এবং এইটাকে কাজে লাগাবো, এও সমান আমরা হাফ এডি বসিয়ে দেবো, বসিয়ে দাও হাফ এডি, তাহলে দেখো হয়ে যাবে। বা এডি সমান 2AO, এটাও বসিয়ে দিতে পারো, এডি সমান 2AO, এখান থেকে তুমি এটাও বসাতে পারো, এডি সমান 2AO। দেখো এইটি যদি 2 নম্বর হলো, আর এখানে এডির জায়গায় তুমি যদি 2AO বসিয়ে দাও, অর্থাৎ 2/3 ইন্টু 2AO বসিয়ে দাও, তাহলে এটা লিখে দেবে 2 এর সাহায্যে, 2 এর সাহায্যে, তাহলে কি পাচ্ছ না, এটা হয়ে যাচ্ছে 4/3AO। এবারে কোণাকুণি গুণ করো, তাহলে দেখো 3AO প্লাস 3OG সমান হবে 4AO, ওকে? তাহলে 3AO যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে দেখো 3OG সমান দেখো AO এসে যাচ্ছে, এইটি প্রমাণ করতে হতো যে AO সমান 3OG, AO সমান 3OG, এটাই কিন্তু প্রমাণ করতে হতো, ওকে? আশা করি শুনতে পেয়েছো, একটু রেসপন্স পেলে ভালো হয়, হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো, একটু রেসপন্স পেলে ভালো হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ আমি মনে হচ্ছে একজনই তো গলা শুনতে পাচ্ছি, আর কারোর তো গলা শুনতে পাচ্ছি না, হ্যাঁ
আচ্ছা ঠিক আছে শুনতে ভালো করে শোনো, মন দিয়ে শোনো, কোনো অসুবিধা নেই, উত্তর যে দিতেই হবে এমন কোনো কথা নেই, মন দিয়ে শুনতেই হবে। ওকে, এবার দেখো, এবারে আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেমে যাওয়ার পরে আমরা দুটো উপপাদ্য করব। ওকে, দেখ নেক্সট প্রবলেমটা দেখো কী বলা হচ্ছে। বলা হচ্ছে এবি সরলরেখাংশ, এইটা কিন্তু খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। তোমাদের এইরকমই আমি একটা অ্যাসাইনমেন্টে আজকে দিয়েছি। অ্যাসাইনমেন্টে এটা কিন্তু তোমার বইতে পাবে না, বইতে কিন্তু এটা পাবে না, ঠিক আছে? বইতে তুমি এটা পাবে না, বলে দিলাম। হ্যাঁ, যাকে এটা আমি করিয়ে দিচ্ছি এবং এরকমই একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হবে গ্রুপে, তোমরা সেটা করে নেবে। ওকে, দেখো বলা হচ্ছে এবি সরলরেখাংশ, এবি সরলরেখাংশ একই অনুপাতে দুটো বিন্দুতে পি আর কিউ বিন্দুতে যথাক্রমে অন্তর্ভুক্ত হয়েছে আর বহির্ভুক্ত হয়েছে, এইরকম বলা হয়। মনে করো এটি এবি সরলরেখাংশ, পি বিন্দুতে যে অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে এই কিউ অনুপাতে কিউ বিন্দুতে একই অনুপাতে বহির্ভুক্ত হয়েছে। কি বললাম? এবি সরলরেখাংশটা পি বিন্দুতে যে অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে মানে এপি ইস টু পিবি অনুপাতে, কিউ বিন্দুতে একই অনুপাতে বহির্ভুক্ত হয়েছে মানে এ কিউ ইস টু বি কিউ ও তাই, এপি ইস টু পিবি যা এ কিউ ইস টু বি কিউ কিন্তু তাই। তাহলে তোমাদের দেখাতে হবে, মানে এখানে লিখে দিচ্ছি, এখানে বলা আছে এপি বাই পিবি যা এ কিউ বাই বি কিউ তাই। তার মানে বুঝতে পারছো যে এবি সরলরেখাংশটা যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে একই অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত হয়েছে। ঠিক আছে, তোমাদের প্রমাণ করতে হবে কি, মানে এইটি তোমার দেওয়া আছে, প্রমাণ করতে হবে কি, প্রামাণ্য কি। খুব সহজ কিন্তু, একটু দেখলে অনেকে ভয় খেয়ে যাবে যে এরকম অঙ্ক কোথায় কোথায় আছে, কিন্তু খুব ইজি, খুব ইজি অঙ্ক। দেখো বলো, প্রমাণ করতে হবে 2/ab সমান 1/ap প্লাস 1/ap, এইটি প্রমাণ করতে হবে। 2/ab সমান 1/ap প্লাস 1/ap, এটি প্রমাণ করতে হবে। ঠিক আছে, খুব ইজি। বলো তো কিভাবে হবে? খুব ইজি কিন্তু। হ্যাঁ, দেখো কিভাবে হবে। আমরা যদি এটাকে উল্টে দিই, মানে যেটি দেওয়া আছে এই তো প্রমাণ করতে হবে, প্রামাণ্যটা আমি রেখে দিলাম আলাদা জায়গায়, প্রামাণ্যটা রেখে দিলাম, যেটি আছে সেইটাকে যদি আমি ব্যস্ত প্রক্রিয়া করে দিই কি পাবো বলো তো? পাবো দেখো পিবি বাই এপি সমান বিকিউ বাই এপি, এটা পাবো। ঠিক আছে, এইটা থেকে সরাসরি আমরা ব্যস্ত প্রক্রিয়া এটা পাবো, পিবি বাই এপি সমান বিকিউ বাই এপি পাবো। ওকে, দেখো এবার দুপক্ষে যদি আমি 1 যোগ করি কি পাবো? 1 যোগ করে এটি কিন্তু তাহলে ব্যস্ত প্রক্রিয়া, লিখে দিতে পারবো ব্যস্ত প্রক্রিয়া, ব্যস্ত প্রক্রিয়া। এবার দেখো যদি যোগ করে দিই তাহলে পিবি প্লাস এপি ডিভাইডেড বাই এপি সমান কি হবে? বিকিউ প্লাস একিউ, দেখো বিকিউ প্লাস একিউ ডিভাইডেড বাই বিকিউ প্লাস একিউ ডিভাইডেড বাই দেখো একিউ হয়েছে। এখন কিন্তু কাজ হয়নি, এবারে কাজ একটু বাকি আছে, সেটা দেখো। এটা দেখো, এইটা হচ্ছে এবি, কোনো অসুবিধা নেই, এটি কিন্তু যোগ প্রক্রিয়া লিখে দিতে পারো, যোগ প্রক্রিয়ায় আমরা এটা পাবো। এবার দেখো এবি বাই এপি সমান আমাদের এইটা কি হয়েছে? বিকিউ প্লাস একিউ, বিকিউ প্লাস একিউ আমরা কিভাবে লিখবো বলো তো? বিকিউ প্লাস একিউ কে আমরা কিভাবে লিখব? বিকিউ মানে একিউ মাইনাস এবি, তাই না? বিকিউ মানে একিউ মাইনাস এবি লিখতে পারি আমরা এটাকে, একিউ মাইনাস এবি ডিভাইডেড বাই, আচ্ছা প্লাস একিউ ডিভাইডেড বাই একিউ, তাই না? বিকিউ মানে হচ্ছে বিকিউ সমান একিউ মাইনাস এবি। এগ্রি করছো সবাই নিশ্চয়ই? যে একিউ থেকে আমরা এবি বাদ দিলে বিকিউ পাবো, জাস্ট বিকিউ এর জায়গায় আমরা লিখেছি একিউ মাইনাস এবি, আর যেমন একিউ ছিল সেরকম লিখে দিয়েছি, একিউটা যেমন প্লাস একিউ ছিল সেটা লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এবারে কি পাচ্ছি। এবারে দেখো এটা এবি বাই এপি সমান একিউ আবার একিউ, দুটো একিউ, তাহলে 2AQ মাইনাস এবি বাই একিউ। এবারে দেখো এটা যদি আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করি তাহলে এবি বাই এপি সমান 2 মাইনাস এবি বাই একিউ, আর কিছু নেই। এবারে তুমি এবি দিয়ে ভাগ করে দাও, আর কিছু না। আর না হলে একটাকে পক্ষান্তর করে তারপর এবি দিয়ে ভাগ করো। এখান থেকে আসবে দেখো এবি বাই এপি প্লাস এবি বাই একিউ সমান কত না 2। তাহলে দেখো এবি দিয়ে ভাগ করে দাও, 1/ap প্লাস 1/aq
সমান 2/AB, 2/AB। ওকে, হয়ে গেল প্রমাণ, কিছু নেই, খুব সহজ তাই না, খুবই কিন্তু সহজ। এবং এরকমই একটা তোমাদের আমি করতে দিয়েছি, হ্যাঁ তোমাদের বাড়ির কাজে করতে দিয়েছি, হ্যাঁ অ্যাসাইনমেন্টে করতে দিয়েছি। এবারে আজকে আমি দুটো উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য তিনটে মোটামুটি করানোর চেষ্টা করছি, দেখি কতক্ষণ সময় আছে সেই রকম আমাদের হবে, ঠিক আছে। আমরা এর আগে যেগুলো উপপাদ্য করেছি, থেলসের উপপাদ্য, থেলসের এগুলোও কিন্তু থেলসি বলেছিলেন, থেলসের ওই উপপাদ্যগুলোর ধারণা থেকেই কিন্তু এই উপপাদ্যগুলো এসেছে। কি না, দুটো সদৃশ্য ত্রিভুজের সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে। দুটো সদৃশ্য ত্রিভুজের বা সদৃশ্যকোণী বলছি এখন আপাতত, এখন সদৃশ্য বলছি না, দুটো সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে। এবং তার বিপরীত উপপাদ্য হচ্ছে, যদি দুটো ত্রিভুজের বাহুগুলো সমানুপাতে থাকে তাহলে তারা সদৃশ্যকোণী হবে, ঠিক আছে। এই দুটো পরস্পর বিপরীত উপপাদ্য আজকে একটু করার চেষ্টা করছি, কিন্তু জেনে রাখো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, এই উপপাদ্যগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলোর প্রয়োগ আছে, ঠিক আছে। আজকে যে তিনটে উপপাদ্য বলবো সেই তিনটেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলোর প্রয়োগ আছে, সেই জন্যই এগুলো বলা হচ্ছে। ওকে, তার জন্য কিন্তু লিখে লিখে করা হবে না, জাস্ট গুছিয়ে দেওয়া হচ্ছে যে দুটো ত্রিভুজের বাহুগুলো, দুটো সদৃশ্যকোণী ত্রিভুজের বাহুগুলো কি করে সমানুপাতি হয়। এখন তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু তোমাদের এরকম ক্লাস কিন্তু অনেকদিন ধরে করছি, ঠিক আছে। তোমাদের ইউটিউবে, আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, তো সেখানে তোমাদের আমি ত্রিকোণমিতির ওই অভেদাবলী, যে অনুপাত, ত্রিকোণমিতি অনুপাত ও অভেদাবলী, ওই চ্যাপ্টারটা তোমাদের করিয়ে দিয়েছি। সেখানে সম্ভবত আমি একটুখানি ওটা নিয়ে আলোচনা করেছি, তবুও আজকে আবার আলোচনা করে দিচ্ছি, কারণ তখন আমি জাস্ট ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম। এখন যেহেতু এখন হয়তো 2-4 জন তো হলো পেয়েছি অনলাইনে, তো যাই হোক সেই জন্যে আমি আরেকবার বলে দিচ্ছি। কীরকম না, দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ, সদৃশ্যকোণী ত্রিভুজ জানো তোমরা, ইকুইঅ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল, কি কাদের বলা হয়? ইকুইঅ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল মানে দুটো ত্রিভুজের কোণগুলো যদি সমান হয়, মানে তিনটে করে কোণ যদি সমান হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি দুটো করে কোণ সমান হলে তৃতীয় কোণ দুটো সমান হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ত্রিভুজ দুটোকে সদৃশ্যকোণী বলি। সদৃশ্যকোণী মানে কিন্তু তারা সর্বসম নাও হতে পারে, তোমরা এটা অনেক আগে থেকেই জানো যে দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী মানে তারা সর্বসম নাও হতে পারে, কিন্তু যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় মানে কনগ্রুয়েন্ট হয়, সেক্ষেত্রে তারা কিন্তু ইকুইঅ্যাঙ্গুলার হবে, মানে তারা সদৃশ্যকোণী হবে। তবে সদৃশ্যকোণী হলেই যে তারা সর্বসম হবে এমন কোনো কথা নেই। দেখো এখানে দুটো ত্রিভুজ আঁকছি এমনভাবে, আচ্ছা দুটো ত্রিভুজ আঁকছি এমনভাবে, আমি এমনিতেই একটা অন্যভাবে এঁকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। কিন্তু দেখো এরকম একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, তোমাদের ত্রিকোণমিতি এইভাবে দেখানো হয়েছে, দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ কিন্তু ত্রিকোণমিতি আমি এইভাবে দেখিয়েছিলাম, এটা সমকোণ। তাহলে দেখো এটা সমকোণ হওয়া মানে এই দুটো সমান্তরাল, তাহলে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে, আর দেখো এই কোণটা সাধারণ কোণ আছে, সুতরাং এই বড় ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা তো সদৃশ্যকোণী অবশ্যই, কেননা তিনটে করে কোণ ওখানে সমান, একটা করে 90 ডিগ্রি, এই দুটো অনুরূপ কোণ সমান, আর এটা সাধারণ কোণ, অতএব এটা সমান, ঠিক আছে। মানে এই দুটো সাধারণ কোণ, ওইটা সাধারণ কোণ মানে ওই দুটো সমান ধরা যায়, তবে তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্য, ঠিক আছে। তো আমরা এইভাবে বলেছিলাম। তো এখানে দেখি কি মনে হচ্ছে বড় ত্রিভুজটার সঙ্গে ছোট ত্রিভুজটা সর্বসম? কোনো মতেই না, তাই না। বড় ত্রিভুজটা কোনো মতেই সর্বসম হতে পারে না ছোট ত্রিভুজটা, বা ছোট ত্রিভুজটা কোনো মতেই বড় ত্রিভুজটার সঙ্গে সর্বসম হতে পারে না। সর্বসম মানে প্রত্যেকটা অংশ সমান হতে হবে, প্রত্যেকটা বাহুগুলো সমান হতে হবে, সে কী করে হবে? একটার বাহুগুলো এই ছোট ছোট বাহু, আরেকটার বড় বড় বাহু, কী করে সমান হবে? তার মানে বুঝতে পারছো সদৃশ্যকোণী হলেই যে তারা সর্বসম হবে এমন কোনো কথা নেই। এখানে আমি ছবিগুলো এরকম করে আঁকবো না, একটু অন্যরকমভাবে আঁকবো। দুটো ত্রিভুজ দেওয়া আছে, দুটো আলাদা আলাদা ত্রিভুজ দেওয়া আছে, মনে করে এই একটা ত্রিভুজ দেওয়া আছে, আবার এই বড় করে একটা ত্রিভুজ দেওয়া আছে, বড় করে একটা ত্রিভুজ দেওয়া আছে। দেখো সদৃশ্যকোণী বলা মানে ছোট করে একটা বড় করে আঁকলেই ভালো হয়, কারণ তারা তো সর্বসম নয়, শুধু জাস্ট সদৃশ্যকোণী বলা হয়, মানে এই কোণ দুটো সমান, এই দুটো কোণ সমান ধরে নাও, আর এই কোণ দুটো সমান ধরে নাও। আমি একই রকম চিহ্ন দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধের জন্য। তাহলে এইটার সাথে এইটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, আর এই দুটো কোণ সমান। এবারে ত্রিভুজ দুটোর নাম আলাদা আলাদা দিয়ে দিচ্ছি, মনে করো এটাকে আমি এক্স ওয়াই জেড দিলাম, এটাকে মনে করো এ বি সি দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এ কোণের সঙ্গে এক্স কোণ সমান, বি কোণের সঙ্গে ওয়াই কোণ সমান, জেড কোণের সঙ্গে সি কোণ সমান। তাহলে কোণগুলো অনুরূপ বাহু হবে না? অনুরূপ বাহু দেখো
যদি আমি এখানে ওয়াই জেড বাহুকে ধরি তাহলে ওয়াই জেড এর সঙ্গে বিসি অনুরূপ বাহু হবে। কেন না ওয়াই জেড এর বিপরীত কোণ আর বিসি বিপরীত কোণ সমান। তেমনি এখানে এক্স জেড ধরলে এখানে এসি হবে অনুরূপ বাহু, কেননা এসি বিপরীত কোণ বি কোণ আর এক্স জেড এর বিপরীত কোণ ওয়াই কোণ তারা সমান। তেমনি এক্স ওয়াই এর সঙ্গে এবি হবে অনুরূপ বাহু। ওকে, তাহলে এই অনুরূপ বাহুগুলো সমানুপাতি দেখাতে হবে। যেহেতু ত্রিভুজ দুটো সদৃশকোণী ছবি অনুযায়ী, ছবি যে সেভাবেই এঁকেছি এবং সেভাবেই ধরে নিতে হবে, স্বীকার্য বিষয়ে লিখতে হবে যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এক্স ওয়াই জেড এর মধ্যে এ কোণ সমান এক্স কোণ, ওয়াই কোণ সমান বি কোণ সমান ওয়াই কোণ এবং সি কোণ সমান জেড কোণ। তাহলে আমাদের দেখাতে হবে কি, মানে যেটি প্রামাণ্য সেটা আমি আলাদা করে লিখে রাখছি। তোমাদের দেখাতে হবে এক্স ওয়াই বাই এবি, কিংবা তুমি এবি বাই এক্স ওয়াই বলতে পারো, কোনো অসুবিধা নেই, সমান ওয়াই জেড বাই বিসি সমান এক্স জেড বাই এসি। এটা দেখাতে হবে, এটি কিন্তু দেখাতে হবে, এটি প্রমাণ, খুব প্রামাণ্য বিষয়, এটা দেখাবো। তো তাহলে অঙ্কন কিভাবে করব, কিভাবে দেখাবো সেটা দেখো। তো আমরা যেহেতু এক্স ওয়াই আর ওয়াই জেড তো সমান নয়, এখান থেকে দেখাই যাচ্ছে যে এক্স ওয়াই আর ওয়াই জেড সমান নয়, এক্স ওয়াই এর সঙ্গে বিসি সমান নয় বা এবি সমান, এক্স ওয়াই এর সঙ্গে বিসি সমান নয়, ওয়াই জেড এর সঙ্গে এক্স ওয়াই এর সঙ্গে এবি সমান নয়, ওয়াই জেড এর সঙ্গে বিসি সমান নয়, এক্স জেড এর সঙ্গে এসি সমান নয়। তাহলে আমরা এখান থেকে এদের সমান করে কেটে নিতে পারি। তাহলে ওয়াই এক্স এর সমান করে এখান থেকে কাটলাম আর ওয়াই জেড এর সমান করে এখান থেকে কাটলাম, দিয়ে এটাকে যোগ করে দিলাম। দেখো তো কিরকম একটা ছবি পাবো। তাহলে আমরা কি করেছি, অ্যাকচুয়ালি এটার সঙ্গে এটা সমান করে এঁকেছি, এইটার সঙ্গে এইটা সমান করে এঁকেছি। এবারে এই দুটোর নাম দিয়ে দিচ্ছি, মনে করো ডি ই, এরকম নাম দিলাম। তাহলে অ্যাকচুয়ালি দেখো আমাদের অঙ্কন অনুযায়ী বিডি সমান হচ্ছে এক্স ওয়াই আর ডিই সমান ওয়াই জেড। এটি অঙ্কন অনুযায়ী, অঙ্কন এটা অঙ্কন অনুযায়ী, ঠিক আছে। বি ই সমান হচ্ছে ওয়াই জেড আর বিডি সমান এক্স ওয়াই, সেইভাবেই আঁকা হয়েছে। তো তাহলে এবারে এই দুটো ত্রিভুজকে দেখে কি মনে হচ্ছে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে দেখে কি মনে হচ্ছে, ত্রিভুজ এক্স ওয়াই জেড এবং ত্রিভুজ ডিবিই, এই দুটোকে দেখে কি মনে হচ্ছে, অবশ্যই এরা সর্বসম লিখেও দিয়েছি। সর্বসম কেন বলো তো, কেননা এখানে দেখো এসে এস শর্তে সর্বসম হবে, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এবং দেখো অন্তর্ভুক্ত এই কোণ দুটো সমান আগে থেকে দেওয়া আছে। সুতরাং এসে এস শর্তে ত্রিভুজ দুটো হবে সর্বসম। ওকে, ত্রিভুজ দুটো হবে সর্বসম। তাহলে এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম কোন শর্তে, এসে এস শর্তে, ঠিক আছে। তাহলে এসে এস শর্তে সর্বসম হলে আমরা তো জানি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তাহলে দেখো এখানে সমান সমান বাহু, এই কোণ এই বাহুটা এই বাহুটা সমান বাহু। তাহলে দেখো এর বিপরীত কোণ আমি যেরকম চিহ্ন দিয়েছি, এরও বিপরীত কোণকে আমাকে সেরকম চিহ্ন দিতে হবে। তার মানে দেখো এখান থেকে আমরা পেয়ে যাব ওয়াই এক্স জেড কোণ, ওয়াই এক্স জেড কোণের সঙ্গে বিডি কোণ সমান। আবার ওয়াই এক্স জেড এর সঙ্গে কে সমান ছিল, অ্যাকচুয়ালি ওয়াই এক্স জেড এর সঙ্গে কে সমান ছিল, এক্স কোণের সঙ্গে, তো এই কোণটা সমান ছিল, তাই না। এইটা সমান দেখো বিএসি কোণ ছিল। তাহলে এই দুটো থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, এটা থেকে পেয়ে যাচ্ছি কি, এই দুটো সমান, অর্থাৎ বিডিই এটা সমান হয়ে যাবে বিএসি, বিডিই এই কোণটা সমান এই কোণটা হয়ে যাবে, এই দুটো কোণ সমান হয়ে যাবে, বিডিই সমান বিএসি। বিডিই সমান বিএসি মানে এই কোণ দুটো কিরকম ধরনের দেখতে, না দেখো এই দুটো সরলরেখাকে এই সরলরেখাটা ছেদ করেছে, অতএব এই দুটো হবে অনুরূপ কোণ। এই দুটো অ্যাকচুয়ালি অনুরূপ কোণ, দুটো সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলে যদি এক জোড়া অনুরূপ কোণ সমান হয়, সেক্ষেত্রে সরলরেখা দুটো কি হয়, তোমরা ক্লাস 8-এ করেছো, ক্লাস 8-এ করেছো, জানো যে দুটো সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলে যদি এক জোড়া অনুরূপ কোণ সমান হয় তাহলে সরলরেখা দুটো সমান্তরাল হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি বলবো, অতএব দেখো এরা হচ্ছে অনুরূপ কোণ লিখতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাচ্ছি বি সমান্তরাল এসি, বি সমান্তরাল এসি পেয়ে যাচ্ছি। ডিটা এসির সঙ্গে সমান্তরাল, ব্যাস আর কিছু নেই, কোনো ব্যাপার নয়। ডি সমান্তরাল এসি হয়ে যাওয়া মানে তোমরা থেলসের বিপরীত, এই থেলসের উপপাদ্য কাজে লাগাতে পারছো, থেলসের উপপাদ্য কিন্তু কাজে লাগিয়ে দিচ্ছ। দেখো কিভাবে থেলসের উপপাদ্য কিভাবে কাজে লাগাবে, তোমরা পেয়ে গেছো ডি সমান্তরাল এসি। ডি সমান্তরাল এসি মানে আমরা এখানে এরকম ধরতে পারি এবিসি ত্রিভুজের এবি আর বিসি বাহু, মানে অ্যাকচুয়ালি এসি বাহু সমান্তরাল সরলরেখা ডিই, এবি আর এসি বাহু বিসি বাহুকে ডি আর ই বিন্দুতে ছেদ করেছে, সেটা বলতে পারি। অথবা এটাও বলতে পারি বিডিই ত্রিভুজের ডি বাহু সমান্তরাল সরলরেখা বিডি এবং বি এর বর্ধিতাংশকে এ আর সি বিন্দুতে ছেদ করেছে, সেটাও বলতে পারি, তাই না। দুটোই বলতে পারি, অন্তর্বিভক্ত হিসাবেও বলতে পারি, বহির্বিভক্ত হিসাবেও বলতে পারি।
তাহলে কি হবে, তোমরা থেলসের উপপাদ্য অনুযায়ী কি পাবে, থেলসের উপপাদ্য অনুযায়ী দেখো এবি বা আমরা যদি এমনি বলি, আচ্ছা এবি বলছি, এবি বাই এডি সমান, এবি বাই এডি সমান কি পাবো, এবি বাই এডি বলতে হবে এখানে, না হলে আসবে না, এবি বাই এডি বলতে হবে, তা না হলে আসবে না, আর না হলে একটা কাজ করতে পারো, ঠিক আছে তার দরকার নেই, এবি বাই এডি সমান বিসি বাই বি, বিসি বাই সি, বিসি বাই সি, এটা বলতে পারো থেলসের উপপাদ্য অনুযায়ী। এইটা থেকেই কিন্তু আমি এটা বলতে পারি থেলসের উপপাদ্য অনুযায়ী কি না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি বিডি ত্রিভুজের ডি বাহু সমান্তরাল সরেখা, সমান্তরাল পেয়েছি, সমান্তরাল সরেখা বিডি বর্ধিতাংশ এবং বিসি বির বর্ধিতাংশকে সি বিন্দুতে ছেদ করেছে, এ আর সি বিন্দুতে, তাহলে এইটা এই যে দৈর্ঘ্যটা আর এটা তাদের অনুপাত, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটার অনুপাত সমান হবে, বই বিভক্ত করেছে ওইভাবে ওই অনুপাতে, তাহলে ওইটার সমান হবে। তাহলে ওইখান থেকে কি পাচ্ছি বলতো, এখন কিন্তু হয়নি আমাদের কাজ, কিন্তু হয়নি, কি করতে হবে আমাদের, উল্টে দাও, উল্টে দিয়ে দেখো এডি বাই এডি পাবে সমান দেখো সি বাই বিসি পাবে, সি বাই বিসি পাবে, ওকে। এরপরে যেটা করতে হবে সেটা এটা হচ্ছে 1 মাইনাস করে করতে হবে, এটা একটুখানি অন্যরকম হয়ে গেল, এডি বাই এবি সমান 1 মাইনাস সি বাই বিসি, তো করতেই পারি কোনো অসুবিধা নেই, প্রথমে -1 দিয়ে গুণ তারপরে 1 যোগ, প্রথমে -1 দিয়ে গুণ তারপরে 1 যোগ করে দিলে কিন্তু এসে যাবে। দেখো তাহলে সেটা পেয়ে যাচ্ছি যে কি না, আমরা পাচ্ছি 1 মাইনাস এডি বাই এবি, 1 মাইনাস এইটা সমান 1 মাইনাস এটা হবে, কারণ এইগুলো সমান, তাহলে 1 মাইনাস এটা সমান 1 মাইনাস, এবার দেখো এবি মাইনাস এডি হবে উপরে, এবি মাইনাস এডি করলে দেখো বিডি আসবে বাই এবি সমান বিসি মাইনাস সি, বিসি থেকে সি বাদ দিলে দেখো উপরে বি আসবে, বি বাই বিসি। এখনো কাজ হয়নি, কি কাজটা বাকি আছে না, দেখো বিডিবি, বিডিবি আমরা কার সঙ্গে সমান করে রেখেছিলাম, বিডি দেখো এক্স ওয়াই এর সঙ্গে সমান করে রেখেছিলাম, বি কার সঙ্গে সমান করে রেখেছিলাম ওয়াই জেড এর, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো কি, হ্যাঁ এখানে আমরা বসাবো বিডির জায়গায় আমরা বসাবো এক্স ওয়াই বাই এবি সমান বি জায়গায় ওয়াই জেড বাই বিসি। তাহলে দেখো যেটা প্রমাণ করতে বলা আছে তার এই অংশটা প্রমাণ হয়েছে, এখন কিন্তু এটা প্রমাণ হয়নি, তাহলে সেটা কিভাবে প্রমাণ করা যাবে, আরো কি অতটা করতে হবে তা কিন্তু নয়, এবারে অনুরূপ ভাবে লিখে দিলেই হবে। দেখো আমরা বলেছিলাম এটা পেয়েছি, যে অংশটা পেয়েছি সেটা কি না এক্স ওয়াই এর সমান করে এঁকেছিলাম, তার জন্য এখানে এক্স ওয়াইটা আছে, আর ওয়াই জেড এর সমান করে এখানে এঁকেছিলাম সেই জন্য ওয়াই জেডটা আছে, তার মানে এইটা আসেনি, অর্থাৎ এক্স জেড এর সমান করে কিছু আঁকা হয়নি বলে, কেটে নেওয়া হয়নি বলে আসেনি। তাহলে আর কি ওই রকম ভাবে যদি আমরা এইটা সমান এটা করেছি, যদি এটা সমান এটা করতে হতো তাহলে কি করতাম, ওয়াই জেড বাই বিসি আর এক্স জেড বাই এসি যদি সমান করতে হতো কি করতাম না, ওয়াই জেড এর সমান করে সি থেকে কেটে নিতাম, আর এক্স জেড এর সমান করে সি এ থেকে কেটে নিয়ে এইরকম একটা ছবি পেতাম, এইরকম একটা ছবি পেতাম, যাক এইরকম একটা ছবি পেতাম কি না, ওয়াই জেড এর সমান করে এই অংশটা আর এক্স জেড এর সমান করে এই অংশটা কেটে নিয়ে কিন্তু আমরা এই অংশটা প্রমাণ করতে পেরে যাব। তোমাকে যদি বলা হয় x সমান y সমান z প্রমাণ করা, তুমি তাহলে কি করো, এমনিতে x সমান y করো আর একটা y সমান z করো, অথবা x সমান z করো, এটা করো, তাহলে কিন্তু আমরা বলে দিই x সমান y সমান z। তেমনি এখানেও তাই, আমরা এই দুটো প্রমাণ করেছি, অনুরূপভাবে এই দুটো প্রমাণ করে দিলে কিন্তু এই তিনটে সমান হয়ে যায়। তাহলে এখানে আমি লিখে দিতে হবে কি না, অনুরূপভাবে y z এর সমান আর x z এর সমান করে cb আর ca থেকে কেটে নিয়ে আমরা প্রমাণ করতে পারি এই অংশটা, তাহলে এই তিনটে সমান হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটে সমান হয়ে যাবে, ওকে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা একটা তোমাদের উপপাদ্য ছিল, এবং এর বিপরীত উপপাদ্যটা সেটাও প্রায় একই ধরনের, একটুখানি আলাদা, তো ওইটাও কিন্তু আমরা করে দিতে পারি, ওইটাও কিন্তু আমরা করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা দেখি এরপরের অংশটা কিভাবে হয়, দেখো সেটাও দেখো। তোমাদের আজকে কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, যতটা পড়ানো হচ্ছে বাকিটা তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে আজকের জন্য, আবার পরের দিন ক্লাস করে সেই দিনও আবার শেষ অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া হবে সদস্যতা চ্যাপ্টারে। ঠিক আছে, সেগুলো কিন্তু করে নেবে, ভালো করে অ্যাসাইনমেন্টগুলো করবে, কিন্তু অ্যাসাইনমেন্টে ভালো ভালো অঙ্ক দেওয়া থাকে সেগুলো কিন্তু ভালো করে নেবে। এরপরে দেখো আমরা এর বিপরীতটা করবো, অর্থাৎ এরকম বলছি যে আগে থেকেই তোমরা জানো যে বাহুগুলো সমানুপাতিক, তাহলে তোমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজগুলো সদৃশ। আগে থেকেই তুমি জানো যে বাহুগুলো সমানুপাতিক,
তাহলে তোমাদের ত্রিভুজ দুটো সদৃশগুণী দেখা যাবে। এইরকম ব্যাপার যে মনে করো এটা এবিসি নাম দিচ্ছি, এটা মনে করো ডিএফ নাম দিচ্ছি। তো তাহলে এখানে তুমি জেনেই আছো, এটি কিন্তু স্বীকার, তুমি আগে থেকে জানো কি না এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ, এটা জানো, এটা আগে থেকে জানো। অর্থাৎ এই ত্রিভুজ দুটোর বাহুগুলো যে সমানুপাতি সেটা জানো। তোমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ দুটো সদৃশগুণ, কারণ সদৃশগুণের সমান অনুরূপ বাহুগুলোর বিপরীত কোণগুলো সমান হবে। অনুরূপ বাহুগুলোর বিপরীত কোণ সমান, এইগুলো এইভাবে দেওয়া আছে, মানে এবি ডিই হচ্ছে অনুরূপ বাহু। এইভাবে লেখা হয়েছে মানে এবির সঙ্গে ডিই অনুরূপ বাহু, এবির সঙ্গে ইএফ বা ডিএফ কিন্তু নয়। এবির সঙ্গে ডিই অনুরূপ বাহু, বিসির সঙ্গে ইএফ অনুরূপ বাহু, এসির সঙ্গে ডিএফ অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে এবির বিপরীত কোণ, এবির বিপরীত কোণ সি কোণটা এফ কোণটার সঙ্গে সমান দেখাতে হবে, মানে ডি এর বিপরীত কোণ হচ্ছে এফ, তাহলে এই কোণটা সমান দেখাতে হবে। তেমনি বিসি আর ইএফ যেহেতু অনুরূপ বাহু, বিসির বিপরীত কোণ এ কোণ আর ইএফ এর বিপরীত কোণ ডি কোণ, এ কোণ আর ডি কোণ সমান দেখাতে হবে। আর এসি ডিএফ যেহেতু অনুরূপ বাহু, তাহলে এসির বিপরীত কোণ বি কোণ আর ডিএফ এর বিপরীত কোণ হচ্ছে ই কোণ, এই দুটো সমান দেখাতে হবে। তাহলে কি দেখাতে হবে? এ কোণ সমান বি কোণ দেখাতে হবে, বি কোণ সমান ই কোণ দেখাতে হবে, সি কোণ সমান এফ কোণ দেখাতে হবে। এইটা তোমাদের দেখাতে হবে। অর্থাৎ প্রামাণ্য হচ্ছে কি না এ কোণের সঙ্গে আমরা ডি কোণ সমান দেখাবো, বি কোণের সঙ্গে আমরা ই কোণ সমান দেখাবো, বি কোণের সঙ্গে কিন্তু সি কোণ, এই বি কোণের সঙ্গে কিন্তু এফ কোণ বা ডি কোণ সমান দেখাতে পারবো না। ঠিক আছে, বি কোণের সঙ্গে আমরা ই কোণ দিয়ে সমান দেখাতে পারবো, আর হচ্ছে সি কোণের সঙ্গে আমরা এফ কোণ সমান দেখাতে পারবো। ঠিক আছে, এইটা দেখাতে পারবো, এইটা আমরা দেখাতে পারবো, মানে দেখাতে হবে, আমাদের কাজে লাগাতে হবে এইটা। ঠিক আছে, তাহলে কাজে লাগাতে হবে কিন্তু এটা, এটা কিন্তু মনে রাখবে যে এইটা আমরা কাজে লাগাবো। এবারে কি হচ্ছে, এখানে অঙ্কনটা কিন্তু ওই ধরনের, অঙ্কনটা কিন্তু ওই ধরনের। আমরা দুটো বাহু সমান করে এখান থেকে কেটে নেবো, যেমন আগে যেভাবে কেটেছিলাম আমরা একটু অন্যরকম ভাবে কাটছি। ঠিক আছে, অন্যরকম ভাবে কাটছি, তোমরা বুঝতে সুবিধা হবে, কেননা মনে হয় যেন এক হচ্ছে। তাহলে এই দিকে আমি কেটে দেখলাম, এইটার সঙ্গে সমান করে এটা কাটলাম, আর এইটার সঙ্গে সমান করে আমরা এইটা কাটলাম। মনে করো এইটি নাম দিচ্ছি পি, এইটা নাম দিচ্ছি কিউ। মানে অ্যাকচুয়ালি আমরা অঙ্কন যেটা করেছি সেটা হচ্ছে এফপি সমান এসি, এফপি সমান এসি আর এফ কিউ সমান বিসি, এইভাবে কেটেছি, দিয়ে পি কিউ যোগ করে দিয়েছি। এইটা হচ্ছে তোমার অঙ্কন, এইটি হচ্ছে অঙ্কন। তো তাহলে এরপরে এইখানে ব্যাপারটা দেখো, তোমাদের তো বলা আছে এরকম এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ। এখন দেখো আমরা বিসি থেকে বিসি সমান করে কেটেছি এফ কিউ, তারপরে বিসির জায়গায় আমরা এফ কিউ বসাতে পারি, আর এসি সমান করে আমরা এফপি কেটেছি, তার মানে এসির জায়গায় আমরা এফপি বসাতে পারি। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, যে এই বিসির জায়গায় যদি আমি এফ কিউ বসাই, তাহলে এফ কিউ বাই ইএফ সমান আমরা পাচ্ছি এসির জায়গায় এফপি, এফপি বাই হচ্ছে ডিএফ, এটা পাচ্ছি। এফ কিউ বাই ইএফ সমান এফপি বাই ডিএফ, এফ কিউ বাই ইএফ সমান এফপি বাই ডিএফ, এরকম পেয়েছি। ঠিক আছে, তো এইটা দিয়ে কি প্রমাণ হয়, এইটা দিয়ে কি প্রমাণ হয়, এটা দিয়ে প্রমাণ অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে কি হবে, কিন্তু একটু দেখাতে হবে তোমাদের। ঠিক এইরকম ভাবে লিখে দিলে হবে না, আরেকটু অন্যরকম করতে হবে। কিরকম দেখো, কিরকম করতে হবে বলো তো? হ্যাঁ, এটা যেটা করা আছে সেই অনুযায়ী তোমাদের কি করতে হবে না, আমরা সেখানে এখানেও সেই রকম 1 মাইনাস এটা সমান 1 মাইনাস এটা করবো, তাহলে দেখো হয়ে যাবে ব্যাপারটা। কিরকম হচ্ছে 1 মাইনাস এটা করলে দেখো ইএফ মাইনাস এফ কিউ, ইএফ থেকে এফ কিউ বাদ দিলে তুমি ই কিউ পাবে, ই কিউ বাই ইএফ সমান পেয়ে যাচ্ছ ডিএফ, ডিএফ মাইনাস এফপি মানে ডিপি বাই ডিএফ, ডিপি বাই ডিএফ পাচ্ছ। ওকে, ডিপি বাই ডিএফ পাচ্ছ। তাহলে এফ ই বাই ই কিউ বা ই কিউ বাই ইএ বাই, এটা উল্টে দিলে এরকম এফ ই বাই ই কিউ সমান ডিএফ বাই ডিপি, ডিএফ বাই ডিপি এরকম পাচ্ছ। মানে অ্যাকচুয়ালি দেখো এই ত্রিভুজের এই বাহুর বর্ধিতাংশ এবং এই বাহুর বর্ধিতাংশকে ডিই ছেদ করেছে, সমানুপাতে বিভক্ত করেছে, সমানুপাতে পহিল বিভক্ত করেছে। তো তাহলে এখানেও সেই আমরা ফেলসের বিপরীত উপপাদ্য কাজে লাগাতে পারি, এখানেও আমরা ফেলসের বিপরীত উপপাদ্য কাজে লাগাতে পারি। ফেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী এখান থেকে তোমরা পেয়ে যাবে কি না কিউটির সঙ্গে ইডি সমান্তরাল, কিউটির সঙ্গে ইডি সমান্তরাল। কোন উপপাদ্য অনুযায়ী না ফেলসের উপপাদ্য নয়, ফেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী। ওইটি কিন্তু লিখতে হবে, একবার লিখতে হবে ফেলসের উপপাদ্য, আর একবার লিখতে হবে ফেলসের বিপরীত উপপাদ্য।
ঠিক আছে, কখনো কোথাও কোথাও লিখতে হবে থেলসের উপপাদ্য অনুযায়ী, কোথাও কোথাও লিখতে হবে তার বিপরীত উপপাদ্য অনুযায়ী। এটাকে কিন্তু বিপরীত উপপাদ্য অনুযায়ী লিখতে হবে। কেন না, এখানে তুমি আগে সমানুপাতে বিভক্ত করছে পেয়ে যাচ্ছ, তাহলে সমান্তরাল হবে। আর যদি তুমি আগে থেকে যেন সমান্তরাল আছে তখন তুমি থেলসের উপপাদ্য কাজে লাগবে, তখন তুমি অন্য দুটো বাহুকে যে সমানুপাতে বিভক্ত করে সেইটা লিখবে। ঠিক আছে, তো তাহলে এখানে আমরা থেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী এটা পেয়ে গেলাম। তাহলে কি পাবে না, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এইটার সঙ্গে এইটা সমান পাবে, তাই না? এই দুটো কোণ সমান পাবে আর এই দুটো কোণ সমান পাবে, কারণ এই যে এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, এটা ছেদক বলে এই দুটো সমান অনুরূপ কোণ, আবার এই দুটো সমান্তরাল এটা ছেদক বলে এই দুটো অনুরূপ কোণ সমান। তার মানে অ্যাকচুয়ালি দেখো এখানে বিকোণ সমান তুমি পেয়ে যাচ্ছ কিউপিএফ কোণ, আর ইকোণ সমান পেয়ে যাচ্ছ পিকিউএফ কোণ। এই পেয়ে যাচ্ছ দুটো জিনিস পাচ্ছ, বিকোণ সমান কিউপিএফ আর ইকোণ সমান পিকিউএফ, এই দুটো জিনিস পেয়ে যাচ্ছে। ঠিক আছে, বিকোণের সঙ্গে এটা সমান পাচ্ছ, এটার সঙ্গে এটা সমান পাচ্ছ। এবারে দেখো তো এবারে ব্যাপারটা কি হয়েছে। আচ্ছা তাহলে আর এইটা তো সাধারণ কোণ, তাই না? এটা তো সাধারণ কোণ, এই যে দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, তার তো এই কোণটা সাধারণ কোণ, বড় ত্রিভুজটার এফ কোণ আর এই ছোট ত্রিভুজটার এফ কোণ সাধারণ কোণ, আর এখানে বলবো যে এফ কোণটা হচ্ছে সাধারণ। তাহলে বলো তো এই দুটো ত্রিভুজ কি হচ্ছে, এই ত্রিভুজ ইডিএফ, ত্রিভুজ ইডিএফ আর ত্রিভুজ তোমার কিউপিএফ, এই দুটো কি হচ্ছে না, এই দুটো ত্রিভুজ হয়ে যাবে সদৃশকোণী, এই দুটো হয়ে যাচ্ছে সদৃশকোণী। ঠিক আছে, দুটো ত্রিভুজ হয়ে যাচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, কেননা তাদের তিনটে 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 করে কোণ দেখো সমান হয়ে গেছে। তাহলে এরা যদি সদৃশকোণী হয় তাহলে আমরা কি পাবো, সদৃশকোণী হয়ে গেলে কি পাবো, যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। তাহলে দেখো আমরা যখন ওইটা পেয়েছি, অতএব দেখো এটা পাচ্ছি যে ইএফ বাই, আগে ইডিএফ লিখেছি, তাহলে ইএফ বাই বলবো কিউএফ, ইএফ বাই কিউএফ সমান ইডি বাই পিকিউ সমান দেখো ডিএফ বাই পিএফ, এটি পাবো। সদৃশকোণী হলেই আমরা একটু আগে যেটা প্রমাণ করলাম যে দুটো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, সেই অনুযায়ী আমরা কিন্তু এটা লিখে দিতে পারছি। দুটো ত্রিভুজ যেহেতু সদৃশকোণী, তাহলে আগের উপপাদ্য অনুযায়ী আমরা কিন্তু এটা লিখে দিতে পারছি। ঠিক আছে, দুটো ত্রিভুজ সদৃশকোণী হলেই কিন্তু আমরা এটা লিখে দিতে পারছি। ওকে, ঠিক আছে। এবারে একটা জিনিস দেখো, এইখানে আমরা, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? কারো একটু শব্দ এলো মনে হলো, কেউ কিছু বলছো? আচ্ছা যাই হোক, শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ, এফপি এর সঙ্গে আমরা এসি সমান করেছিলাম, আর এফপি এর জায়গায় বিসি লিখে দিতে পারবো। এফপি এই যে এফপি এর জায়গায় আমরা এসি বিসি লিখে দিতে পারবো, আর সরি এফপি এর জায়গায় এসি লিখে দিতে পারবো, আর এফকিউ এর জায়গায় বিসি লিখে দিতে পারবো। দেখো আমরা পাচ্ছি ইএফ বাই বিসি সমান ইডি বাই পিকিউ সমান ডিএফ বাই পিএফ। পিএফ মানে হচ্ছে এসি। এই যে যেটা দেওয়া ছিল এটা আর এটা যদি তুলনা করো কি পাচ্ছ বলো, কি তুলনা করে কি পাবো বলো, কি পাবে? যদি এটাকে উল্টে দিয়ে লিখি, অর্থাৎ এটা বাই এটা সমান, এটা বাই এটা সমান, এটা বাই এটা লিখি, তাহলে কোথায় অমিলটা কোথায় আছে? অমিলটা কোথায় আছে? সরি, এখানে ইপি হয়ে গেছে, আমি এখানে ইপি লিখে ফেলেছি, এটা ইডি বাই পি। ঠিক আছে, তাহলে এটা যদি উল্টে দিই তাহলে বিসি বাই ইএফ, দেখো এই অংশটা সমান এই অংশটা, এসি বাই ডিএফ এই অংশটা, তাহলে এই দুটো সমান হয়ে গেল। আর হচ্ছে এটা হচ্ছে পিকিউ বাই ইডি হবে, পিকিউ বাই ইডি, এখানে আছে এবি বাই ইডি। তার মানে দেখো এই দুটোকে যদি আমরা তুলনা করি, এইটা আর এটাকে যদি তুলনা করি কম্পেয়ার করি, এটাকে সঙ্গে এটাকে যদি তুলনা করি, শুধু একটা জায়গায় অমিল আছে, যে এখানে আছে পিকিউ বাই ইডি আর এখানে আছে এবি বাই ইডি। তার মানে পিকিউ সমান অবশ্যই এবি হবে। এই দুটো থেকে আমরা পেয়ে যাব পিকিউ সমান এবি, এটি কিন্তু পেয়ে যাব। এই দুটোকে তুলনা করলে, কম্পেয়ার করলে আমরা পিকিউ সমান এবি পেয়ে যাব। এই পিকিউ এর মান হবে এবির সঙ্গে সমান। যদি দেখে হয়তো ছবিটা দেখে হয়তো মনে হচ্ছে না ঠিকঠাক স্কেল অনুযায়ী আঁকা হয়নি, সেই জন্য মনে হচ্ছে না, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি ওইটাই পাচ্ছি যে এবি আর পিকিউ সমান, এবি আর পিকিউ সমান। তাহলে এবারে বলো তো, এবারে তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান পাচ্ছি? দেখো এইটার সঙ্গে তো এমনিতেই আমরা এটা সমান করে এঁকেছিলাম, এটার সঙ্গে এটা সমান করে এঁকেছিলাম, আবার দেখো এটার সঙ্গে এটা সমান পেয়ে গেলাম। তাহলে এসএস এর সঙ্গে সর্বসম, ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাচ্ছে। একটুখানি মুছে দিয়ে না দিলে আর বোঝা যাচ্ছে না, ওখানটায় ভিজি হয়ে গেছে। দেখো এই পাশটা লিখছি,
কি না আমরা পেয়ে যাচ্ছি যে ABC এর সঙ্গে সর্বসমকে না PQF হয়ে যাচ্ছে, কারণ ওই যে SS এর শর্তে তিনটে করে বাহু সমান, AB এর সঙ্গে PQ সমান, BC এর সঙ্গে QF সমান করে আঁকা হয়েছিল, AC এর সঙ্গে PF সমান করে আঁকা হয়েছিল। ঠিক আছে, অতএব ওই দুই ত্রিভুজ SS এর শর্তে সর্বসম, আর সর্বসম হলেই জানো তাদের সেই সমান সমান বাহু বিপরীত কোণগুলো সমান হয়। অতএব দেখো এখান থেকে এমনিতেই আমরা লিখে দিতে পারবো এই কোণের সঙ্গে কে সমান, এই কোণের সঙ্গে অবশ্যই P কোণ সমান, সেইভাবে মিলিয়ে লেখা হয়েছে এই কোণের সঙ্গে P কোণ সমান। P কোণের সঙ্গে কি সমান পেয়েছিলাম, দেখো P কোণের সঙ্গে দেখো D কোণ সমান পেয়েছিলাম, তার মানে এই হয়ে গেল সমান। তারপরে দেখো B কোণের সঙ্গে Q কোণ সমান, এই যে B আর Q সমান হবে, আর Q কোণের সঙ্গে দেখো আগে থেকে করা আছে তাই E কোণ সমান, অতএব E কোণ সমান হয়ে যাবে। আর কি না C কোণের সঙ্গে F কোণ সমান হয়ে যাবে। দেখো যেটা প্রমাণ ছিল A কোণ সমান B কোণ প্রমাণ করা ছিল, B কোণ সমান E কোণ প্রমাণ করা ছিল, C কোণ সমান F কোণ প্রমাণ করা ছিল, হয়ে গেল। অতএব ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF এরা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। ঠিক আছে, এরপরে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দুটো ক্ষেত্রে অর্থাৎ আগে যেটা বললাম দুটো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, সেক্ষেত্রেও ত্রিভুজ দুটোকে সদৃশক ত্রিভুজ বলা হবে। আবার সদৃশ ত্রিভুজ, সদৃশকোণী আর বলার দরকার নেই, শুধু সদৃশ ত্রিভুজ বললেই হবে। তেমনি এখানেও দুটো ত্রিভুজের বাহুগুলো যদি সমানুপাতিক হয় তাহলে তারা সদৃশকোণী হবে বা তারা সদৃশ হবে বলতে পারি। দুটো ক্ষেত্রে কি বলতে পারি, ত্রিভুজ দুটো সদৃশ হবে। তোমরা সর্বসমতার চিহ্ন জানো, সর্বসমতার চিহ্ন হচ্ছে এটা, আর সদৃশতার চিহ্ন হবে এইটা। এটি হচ্ছে সিমিলারিটি বা সদৃশতার চিহ্ন, এটা হচ্ছে কনগ্রুয়েন্সির চিহ্ন বা সর্বসমতার চিহ্ন, এইটা হচ্ছে সিমিলারিটির চিহ্ন বা সদৃশতার চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে সদৃশতার চিহ্ন। অর্থাৎ দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে গেলেই তাদেরকে আমরা সদৃশ ত্রিভুজ বলবো। আবার দুটো ত্রিভুজ যদি ত্রিভুজের বাহুগুলো যদি সমানুপাতিক হয়ে যায় সেক্ষেত্রেও তাদেরকে আমরা সমানুপাতিক এই সদৃশ ত্রিভুজ বলবো। ঠিক আছে, অর্থাৎ এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ বলবো। কি না লিখবো এইভাবে ABC আর DEF সদৃশ। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যখন তুমি সদৃশ লিখবে সদৃশতার চিহ্ন দিয়ে এমন ভাবে লিখবে ABC, A কোণের সঙ্গে যেন B কোণই সমান হয়, B কোণের সঙ্গে যেন E কোণই সমান হয়, আর C কোণের সঙ্গে যেন F কোণই সমান হয়। তাছাড়া কিন্তু এইভাবে লেখা যাবে না। তুমি যদি A কোণের সঙ্গে E কোণ সমান হয় তাহলে এখানে E দিয়ে শুরু করতে হবে, B কোণের সঙ্গে যদি F কোণ শুরু হয় তাহলে E এর পরে F লিখতে হবে, আর C কোণের সঙ্গে D কোণ হলে তাহলে এটা EFD এইভাবে লিখতে হবে। ঠিক আছে, ওইটা যেন খেয়াল থাকে যেন। সর্বসমতার ক্ষেত্রেও বলা হয়েছে তোমাদের এইভাবে লিখতে, সদৃশতার ক্ষেত্রেও কিন্তু আরো বেশি করে বলা হচ্ছে এইভাবেই লিখতে হবে, মিলিয়ে লিখতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে ওটা বাজলো একটু দেখতে হবে, ওটা বাজলো বাজলো বোঝা যাচ্ছে না, ওটা বাজলো কিন্তু বোঝা যাচ্ছে না তোমাদের। আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না যে তোমাদের স্টপ করে দেবো। 11:35 তো সময় চলে গেছে তোমাদের। হ্যাঁ, তাহলে তোমাদের এবার শেষ করেই হবে, তাই না? হ্যাঁ, আজকে তোমাদের এই পর্যন্তই শেষ করে দেওয়া হলো, এখানে শেষ করে দেওয়া হলো। এর পরের দিন তোমাদের বাকি অংশটা আমি করাবো। হ্যাঁ, আর আজকে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা সেটা আমি জয়দীপকে দিয়ে দিচ্ছি, ও তোমাদের গ্রুপে দিয়ে দেবে। ঠিক আছে, ওগুলো দুটোকেই অফ করে দিতে হবে। ঠিক আছে।